ডুবতে বসেছে কলকাতা, তলিয়ে যাবে বঙ্গোপসাগরের অতলে, এমনই আতঙ্কিত হওয়ার মতো তথ্য দিচ্ছেন গবেষকরা। সুনামির ভয়াল থাবা কিংবা ভূমিকম্পের ভয়ানক কম্পন, একটুর জন্য রক্ষা পেয়েছে কলকাতা, কিন্তু বারবার সেই সৌভাগ্য নাও হতে পারে। কেন এই বিপদ কলকাতার? মানুষের কৃতকর্ম, প্রকৃতির বদলা, নাকি প্রাচীন কোনো নগর সভ্যতার মতো ধ্বংসের সময় এসে গিয়েছে কলকাতার? কিছুই কি করার নেই? হাতের উপর হাত দিয়ে বসে থাকতে হবে? তাহলে কি হবে কলকাতার? কলকাতা সাংঘাতিকভাবে ভালনারেবল। সুন্দরবন অনেকখানি অংশ ডুবে যাবে। পরিবেশ বিপর্যয় অবশ্যম্ভাবী। পৃথিবীর টেম্পারেচার 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। 2013 সাল 26শে নভেম্বর ভয়ানক এক দৈত্যের মতো জাপানকে গিলে ফেলেছিল সমুদ্র। প্রকৃতির সেই তাণ্ডবে গোটা উত্তর জাপানই চলে গিয়েছিল সমুদ্রের তলায়। ভাবুন, এটাই যদি হয় আমাদের কলকাতার সঙ্গে। গবেষণা বলছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে শহর কলকাতা। ভয়ানক ধরনের বন্যায় ডুবে যেতে পারে যেসব শহর, তার মধ্যে কলকাতা 3 নম্বরে। ক্লাইমেট চেঞ্জের দিক থেকে পৃথিবীর সবথেকে বেশি 9টা ভালনারেবল সিটির মধ্যে কলকাতা টপ করছে। হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা ভৌগোলিকভাবে গঙ্গার বদ্বীপের অংশও। সমুদ্রতল থেকে কলকাতা মাত্র কয়েক মিটার উঁচু। এছাড়াও জলাভূমিও রয়েছে শহরে। যদিও সেসব বুঝিয়ে উঠছে বহুতল, কিন্তু তাতে তো মাটির লেভেল আর সমুদ্রতল থেকে বাড়ছে না। একই সঙ্গে নেপালের ভূমিকম্পই প্রমাণ করে দিল কলকাতা ক্রমশই ভালনারেবল হয়ে উঠছে। কার্বন ডাইঅক্সাইড একটা বড় গ্রিনহাউস গ্যাস, যেটা ম্যাক্সিমাম এমিশন হয়। তখন সূর্যের আলো এসে যে পৃথিবীকে গরম করে, সেই যতটা গরম থাকা উচিত পৃথিবী, আমাদের লেয়ারটা বেড়ে গেলে তার থেকে বেশি গরম হয়ে যাচ্ছে, কারণ অতটা রেডিয়েশন হয়ে অতটা এমিশনে বেরিয়ে যাচ্ছে না। কলকাতার তাপমাত্রা বেড়েছে, যা গত শতকের থেকে প্রায় 0.68 ডিগ্রি সেলসিয়াস বেশি। বছর বছর যে তাপমাত্রা বাড়ছে তা ভালোই টেরও পাচ্ছেন কলকাতাবাসী গত কয়েক বছরে। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, ফলে হিমবাহ গলে সমুদ্রতলও পাল্লা দিয়ে বাড়ছে। এসব কারণেই কলকাতাকে করে তুলছে আরও বিপজ্জনক। বিজ্ঞানীদের দাবি, সমুদ্রতল মাত্র 1 মিটার উঁচু হলেই ভারতের 5,763 কিলোমিটার অংশ চলে যাবে সমুদ্রগর্ভে। গত শতাব্দীতে 0.6 ডিগ্রি টেম্পারেচার পৃথিবীর রাইজ করেছে সেলসিয়াস বা 1 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এইটা যদি কন্টিনিউ করে এইভাবে এই শতাব্দীতে, মানে 21st সেঞ্চুরিতে, তাহলে পৃথিবীর টেম্পারেচার এই শতাব্দীর শেষে 5 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। হিমবাহ গলছে। হিমবাহ গলা মানে আমাদের যে মিষ্টি জলের সোর্স, সেই জলটা চলে আসছে, মানে সে রিজার্ভে থাকছে না, সে চলে আসছে। জল স্তর বাড়ছে, তার মানে যে জায়গাগুলো জলতলের কাছাকাছি, মানে লো লাইং এরিয়া, সেইগুলো ডুবে যাওয়ার চান্স থাকছে। কলকাতা তার মধ্যে অন্যতম প্রেডিক্টেড শহর। বিজ্ঞানীদের মতে গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাতেই হবে। এটাই প্রাথমিক ও অন্যতম কাজ। তার জন্য প্রয়োজন বিকল্প শক্তির। ইতিমধ্যেই সরকারি স্তরেও শুরু হয়ে গিয়েছে নানা প্রকল্প। আমরা যদি ধীরে ধীরে কয়লা বা অন্যান্য যে জীবাশ্ম জ্বালানি, তার থেকে যদি আমাদের বিদ্যুৎ উৎপাদনটা কমিয়ে আমরা যদি সোলার এনার্জি বা উইন্ড এনার্জি বা জলবিদ্যুৎ এগুলোতে যাই, এগুলো থেকে কোনো এমিশন হয় না। ভারত সরকারের 30% সাবসিডি একটা স্কিম ছিল। যারাই এরকম অপ্রচলিত বিদ্যুৎ শক্তি ব্যবহার করবেন বা করতে চান, তাদের ভারত সরকার পুরো খরচে 30% সাবসিডি হিসেবে দেবেন। বিকল্প শক্তির কথা বলতেই বিজ্ঞানীদের সামনে সৌরশক্তি প্রথম উঠে আসে। সূর্য আমাদের সহজলভ্য উৎস। পৃথিবীতে বিচ্ছুরিত সৌরকিরণ থেকে সহজেই মিলতে পারে শক্তি। অত্যাধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানীদের সহায়তায় ভারত সরকার দেশের প্রত্যেক মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েছে। জওহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন বা JNNSM প্রকল্পটি 2010 সালেই শুরু করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই প্রকল্প শুরু করেছিলেন। আমাদের দেশেও যে কি করে সোলার এনার্জি আরও বেশি ব্যবহার করে আমরা কয়লাকে বাঁচাতে পারবো এবং কয়লার এমিশনটাকে কমাতে পারবো। সরকারি উদ্যোগ তো রয়েছে ব্যক্তিগত উদ্যোগও। সরকারি পদ্ধতি মেনে কাজটা শুরু হলো, মানে 2.5 মাসের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল।
আমাদের এই প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন শুরু করলো। 2020 সালের মধ্যে ভারত হবে ডিজিটাইজড দেশ, আর তার ঠিক 5 বছর পরেই দেশে পানীয় জলের সংকট চরম আকার নেবে। গবেষণা বলছে 2025 সালের মধ্যেই পানীয় জলের জন্য হাহাকার করবেন দেশবাসী, আর এর ঠিক 40 বছর পর কলকাতা তলিয়ে যাবে সমুদ্রের তলায়। এমনটাই ভবিষ্যৎবাণী করছেন বিজ্ঞানীরা। ক্লাইমেটের কথা মনে না রেখে যদি উন্নয়ন করি, তাহলে আমাদের একটা সামনে যারা নেক্সট জেনারেশন, সেটা কি ফেস করবে? একটা ডিজাস্টার। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ বান্ধব হতে হবে কলকাতাবাসীকে। আইলা 2009 যেটা হয়েছিল, যেটা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য অনেকটাই বাঁচিয়েছিল, যেটা 140 কিলোমিটার পার আওয়ার গতিবেগকে কমিয়ে 115, এবং ফাইনালি কলকাতায় যখন আছড়ে পড়েছিল তখন 90 থেকে 100-র মধ্যে ছিল গতিবেগটা। সেটা যদি 120-তে আসতো, ডিভাস্টেশনের রূপ কলকাতাবাসী অন্যভাবে দেখত। অল্টারনেটিভ এনার্জির ব্যাপারে লোকে যত্নবান নয়, কনভেনশনাল এনার্জি আমরা ইউজ করছি, অতএব বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে চলেছি। ফাইনালি কলকাতাবাসীর নিজের দায়ভাগ নিজেকে বহন করতেই হবে। এখনো সময় আছে, হাত থেকে এখনো সব বেরিয়ে যায়নি। আমার, আপনার, আমাদের শহরকে বাঁচাতেই হবে। কলকাতার রক্ষাকর্তা হতে হবে কলকাতাবাসীদেরই, বলছেন বিজ্ঞানীরা। না হলে সলিল সমাধি হতে পারে কলকাতার।